ফেসবুক লাইভে আজকে সকলকে স্বাগত জানাই। ওমের যে চ্যান্টিংটা চলছে সেটার সঙ্গে শুরু করব। চার সেকেন্ড 7 সেকেন্ড হোল্ড করবো, 8 সেকেন্ড ডাউন করবো। सेकंड होल्ड, 8 सेकंड डाउन। 4 सेकंड, 7 सेकंड होल्ड, 8 सेकंड डाउन। 4 सेकंड, 7 सेकंड होल्ड, 8 सेकंड डाउन। 4 सेकंड, 7 सेकंड होल्ड, 8 सेकंड डाउन। 4 सेकंड होल्ड, 8 सेकंड डाउन। মোটামুটি যতটুকু চ্যান্টিং করলাম এরপরে আবার পরে আসছি, এবং শুধু এটুকুনি বলবো যে যে চ্যান্টিং এর যে ধারাটা বা যে কারণে করা আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে আজকের যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলা আর কি, বিশেষ করে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাগ। এই রাগটা কিন্তু আমাদের খুব মারাত্মক আকার ধারণ করে, এবং এটা সবাই মিলে তো একমত যে এইটার সঙ্গে আমরা কিন্তু বড় হয়ে উঠি। আমি যদি একদম ছোট থেকে শুনি, একটা বাচ্চা, ছোট বাচ্চা যা 2 বছর বা 3 বছর, 2 বছরের বয়স, তার রাগ হচ্ছে, সে এক্সপ্রেস করতে পারছে না, সে কাঁদছে, আমরা তখন তাকে বলি যে সে কাঁদছে। আবার যখন সে 3 বছর 3.5 বছর বয়স হলো, তখন তার রাগ একটা, সে জিনিসপত্র ছুঁড়ে ফেলে তার রাগ প্রকাশ করছে। যখন সে আরেকটু বড় হলো, যখন সে প্রাইমারি লেভেলে পড়ছে, তখন সে রাগ হচ্ছে, তখন কাঁদছে বা এটসেট্রা এটসেট্রা করছে। যখন সে আরেকটু বড় হলো, যখন সে 6, 7, 8 গেল, তখন তার রাগ হলে সে হয়তো এক ঘরে কখনো একা হয়ে যাচ্ছে, বা কোনো না কোনো জিনিসের প্রতি সে জিনিসটাকে আঁকড়ে ধরছে। তারপর আস্তে আস্তে বড় হচ্ছে। এবার এইখানে একটা জিনিসকে আমাদের বোঝা যাচ্ছে যে রাগ, এই যে আমরা যে রাগটা করি, তো এই রাগটা থেকে আমাদের কি প্রফিট হয় এটা আগে আমাদের জানতে হবে। আমরা সবাই বলি যে দূর, রাগ থেকে আবার কখনো কি প্রফিট হয় নাকি? আপনারা তো সবাই একমত হবেন, রাগ থেকে কখনো কি প্রফিট হবে? রাগ তো মানে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, যে আজে বাজে কথা হচ্ছে, এইসব। রাগ থেকে কখনো প্রফিট হয়? হ্যাঁ, আমি একটা রিসার্চ করে একটা জিনিসকে বার করেছি, মানে যতজন রেগেছে আর কি, আগের কারণগুলো থেকে বার করেছি, একটা প্রফিট বেরিয়েছে, সেটাই শেয়ার করছি। এই জন্যই রাগ নিয়ে আজকে বিষয়টা বলা আর কি, যে সেই জায়গাটা থেকে শেয়ার করা যায় আর কি খুব ভালোভাবে, যে কি ব্যাপারটা হচ্ছে বা কি জিনিসটা সেটা রাগ থেকে আমরা পাচ্ছি। সেটা হচ্ছে পজিটিভ এনার্জিটা পাচ্ছি, পজিটিভ বাদ দিচ্ছি, এনার্জিটা পাচ্ছি। এক্সপ্লেন করি আরো ইজিলি হবে। রাগটা কি বলুন তো? রাগটা হচ্ছে এক ধরনের আমাদের তো নেগেটিভ ইমোশন, যে দুটো মানুষ কিন্তু যখন খুব ঝগড়া করে, আমি আপনার সঙ্গে ঝগড়া হচ্ছে, আপনি আমাকে 4টে বাজে কথা বলছেন, আমি আপনাকে 10টা বাজে কথা বলছি, এতে আমাদের মেন্টাল হেলথ শেষ, শারীরিক হেলথ শেষ, তার সঙ্গে আমাদের পুরো দিনটা খারাপ যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার যদি কোনো হার্টের প্রবলেম থেকে থাকে, সেই হার্ট প্রবলেমটা অনেকটা এক্সট্রিম লেভেলে উঠে যাবে, এবং আমার হাই প্রেসার আমাকে আরো ক্ষতি করবে, এবং তার সঙ্গে আরো অনেক কিছু সমস্যা তৈরি হবে সেই রাগ থেকে। অর্থাৎ এই রাগ থেকে যে এতগুলো সমস্যা যে তৈরি হচ্ছে, সেই রাগটাকে আমাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এবার প্রথমে কাজ হচ্ছে যে রাগকে আমি কন্ট্রোল করবো কি করে? রাগটা তো কন্ট্রোল করা যায় না, এই তো একটা কোনো একটা সিচুয়েশন অনুযায়ী রাগ হচ্ছে। প্রথম যে কাজটা আমাদের করতে হয় যে রাগের,
ফার্স্ট কাজ সেটা হচ্ছে অন্যজন যখন কোনো বিষয় নিয়ে মতবিরোধ হচ্ছে তখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন চুপ থাকবো, তার পয়েন্ট অফ কথাগুলোকে আমি নেবো, নিয়ে যখন আমি চুপ থাকবো তারপরে আমি দেখবো যে সে পয়েন্ট অফ কথা থেকে কি কি জিনিসগুলো পেয়েছে, তার যে রাগের সময় যে এনার্জিটা, সেই এনার্জিটা আমার দরকার, সেই এনার্জিটা তার ট্রান্সফর্ম হচ্ছে আমার কাছে। আমিও চেল্লাই, তার সেই এনার্জিটা আমার কাছে ট্রান্সফর্ম হবে না, আর আমি যদি চুপ থাকি তার এনার্জিটা ট্রান্সফর্ম হবে। আপনারা সবাই বলবেন দূর এটা বাজে কথা, এটা কি হয় নাকি? একটা গল্পের মাধ্যমে আমাদেরকে বোঝালে মানে আরো ক্লিয়ার হবে। গল্পটা আপনারাও অনেকবার পড়েছেন, গল্পটা এমন কোনো খুব টাফ গল্প না। ক্লাস 2-তে যারা পড়েননি তারা একবার পড়ে নেবেন, ক্লাস 2 এর বইতে আছে। ক্লাস 2-তে একটা জাম গাছে একটা চড়ুই পাখি, একটা হাতির গল্প। চড়ুই পাখিটা বাচ্চাগুলো চড়ুই পাখি সে জাম গাছে থাকে এবং ওখানে একটা হাতি আসে। হাতি সেই জাম গাছের পিঠ ঘষে, চড়ুই পাখি তাকে বারণ করে যে না এটা করো না, এটা কেন করছো? ওই হাতি বলে ধর ও তো ছোট চড়ুই পাখি, ওকে কি ও রাগ দেখায় ওকে, না না ও আমি করেই যাবো। অর্থাৎ সে কিন্তু তার কাজ থেকে করিয়ে যাচ্ছে, ঘা করছে, চড়ুই পাখি কিন্তু বারণ করছে যে এটা করো না। তখন হাতি আরো রেগে গিয়ে আমাকে বারণ করা, আমি এত বড় একটা জন্তু আমাকে বারণ করছে বলে সে রেগে গিয়ে আরো বেশি এ করছে। চড়ুই তখন কি করলো, ব্যাপারটাকে বুঝলো যে আমি ওর সঙ্গে রেগে তো পারবো না, আমি যদি ওর সঙ্গে রাগারাগি করি আমাকে এক ঝাপটা মারবে সমুদ্রে, আমি গিয়ে কোথায় গিয়ে পড়বো, তার সঙ্গে বাচ্চাদেরও ক্ষতি। তখন ও কি করলো, ওর থেকে এনার্জিটাকে গ্রো করলো। ও দেখলো ওর দুর্বল জায়গাটা কোথায়, ও দেখলো ওর দুর্বল জায়গাটা হচ্ছে ওর কান। ওর কানের মধ্যে যদি আমি ঢুকে যাই তাহলে কিন্তু আমি ওকে শেষ করে দেবো। ও ঠিক সেটাই করলো, কানের মধ্যে তোকে এত ফরফর করলো, লাস্টে হাতি বাধ্য হয়ে বললো যে আমাকে তুমি ক্ষমা করো, আমি এখান থেকে সরে যাচ্ছি। অর্থাৎ এই গল্পটা থেকে আমরা শিক্ষাটা কি পাচ্ছি, এটা থেকে শিক্ষাটা পাচ্ছি যে রাগের সময় যদি আমি আমার রাগটাকে দেখাই, সে আমার থেকে যে অপোজ সাইড আছে, সে যদি আমার থেকে হয়তো ফিনান্সিয়াল দিক থেকেই বড় হোক বা আনুষঙ্গিক দিক থেকেই বড় হোক, সে কিন্তু তার প্রভাবটা দেখাবে। আবার উল্টো দিকেও হতে পারে যে যদি আমার থেকে কোনো কারণবশত হয়তো ফিনান্সিয়াল দিক থেকেই হোক বা আদার্স কোনো দিক থেকে হয়তো যদি কোনো ডাউনে থাকে, সে কিন্তু বাজে কথা বলে, দুটোই আমার পক্ষে ক্ষতিকারক। তাহলে সেই জায়গা থেকে আমি যদি একটা বুদ্ধিমত্তার কাজ করি তাহলে অনেক বেটার হয় নাকি? এই গল্পটা এই কারণে বলছি যে আমরা রাগকে না অ্যানালিসিস করতে পারি না, ধরতে পারি না, এইটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। সত্যজিৎ রায় কিন্তু তার প্রতিটা গল্পতে, বিশেষ করে ছোটদের গল্পতে এটা কিন্তু দেখিয়েছে। যেমন ধরুন সোনার কেল্লাতে দেখিয়েছে, সোনার কেল্লাতে যখন কাঁচের টুকরোগুলো রাস্তার মধ্যে ফেলে দিয়ে যখন পথ আটকাবার চেষ্টা করলো ফেলুদাকে, তখন সেইখানে ফেলুদা কি করলো, রাগকে কন্ট্রোল করে বললো আমাদের টেলিপ্যাথিক জোর আছে, আমরা ঠিক রাস্তায় আসছি বলে আমাকে সেই জায়গাটা আটকাচ্ছে। তখন সে রাগকে কন্ট্রোল করে ওয়ে খুঁজে নিল কি, উট, যেন তার ডেস্টিনি হচ্ছে উট দিয়ে তাকে ওই জায়গা থেকে কভার করা। আবার যখন জয় বাবা ফেলুনাথ, সেখানেও তাই, যখন লালমোহন বাবুকে ওই অস্ত্র ছুঁড়ে ওই মানে এগুলোকে ছুঁড়ে যখন হলো, যখন সে অজ্ঞান হয়ে পড়লো, তারপর গঙ্গার ধারে এসে যখন ফেলুদা বলছে যে আজকে এই পরিস্থিতির জন্য আমিই দায়ী এবং নয় এর বদলা নেবো, নয় আমি গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। এখানেও কিন্তু রাগটাকে উনি কন্ট্রোল করেছেন, করে ফোকাস করেছেন কাজে। আমরাও যদি সেটাই করতে পারি না, আমরা রাগকে কন্ট্রোল করে যদি ফোকাস করি আমাদের কাজে না, তাহলে আমরা 100% দেবো। কারণ রাগের যে এনার্জিটা, তখন আমার ফোকাস হবে অন্য জায়গায়। এবার এইটা আমি যদি রিলেটেড করি আমার পরিবারের সঙ্গে, আরো বেটার হয়। বেটারটা কি হবে, ধরুন আপনার বাচ্চা, আমি বাচ্চা দিয়ে রিলেটেড করছি। আপনার বাচ্চা, আমি রাগ হলে আমাদের হরমোনাল কি প্রবলেম হয়, আমাদের ব্রেনের কি চাপ পড়ে, আমাদের শারীরিক কি ক্ষতি হচ্ছে, তার সঙ্গে আমাদের মেন্টাল হেলথ শেষ হয়ে যাচ্ছে, তার সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, কি কি হরমোনাল পরিবর্তন হচ্ছে, এত কিছু ব্যাখ্যাতে আমি যাবই না। সায়েন্সের এত কিছু ব্যাখ্যা আপনাদের ক্ষেত্রে অতটা মাথায় নেবে না। যদি আমি উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করি, তাহলে সেটা হয়তো অনেক বেশি আপনাদের কাছে পজিটিভ হবে। সেই উদাহরণগুলোই আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে। সেটা হচ্ছে যে আমাদের এই যে বাচ্চাদেরকে, আপনার বাচ্চা
অন্য কেউ পারিবারিক লোকেদের সংখ্যাটাই বেশি থাকে, যেটা আমরা পারিবারিক লোকের সংখ্যাটাকেই মাথায় নিয়ে নিই। সেখানে পারিবারিক লোকরাই বেশি বলে যে তোমার বাচ্চার মতো না পড়াশোনাটা হবে না, বুঝলে, পড়াশোনাও হবে না, খেলাধুলোও হবে না, আর ওই যে আঁকা পাকা শিখছে ও বেকার শেখাচ্ছ, পয়সা করে নষ্ট করছো, আঁকা পাকা শিখিও না, ওর হবে না, ও মেন্টাল ভাবে ঠিক নয়, বুঝ নয়, ও পারবে না। আপনার এই কথাগুলো শুনে রাগ হবে, আপনি হয়তো তার সঙ্গে ঝগড়ায় লেগে যাবেন, আমার হবে না, আমার বাচ্চাকে আমার করতে হবে না, আমি আমি পয়সা খরচ করছি, তোমার কি হে বলার, এত এত কেন বলতে যাচ্ছ তুমি? হ্যাঁ, হয়তো আপনার সঙ্গে আপনার হাজবেন্ড হোক, আপনার ওয়াইফ হোক, যে কেউ যারা দেখছে নাকি, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বোথ অফ ইউ বলছি, এত কিছু বলার কি আছে? হ্যাঁ না, আমার বাচ্চা আমাকে, আপনি এইটাকে কনভার্ট করুন আপনার ফোকাসে। যা যা না বলেছে সেই না গুলোকে আপনি একটা ফ্রেম করে নিন। পড়াশোনা হবে না, রাগ এই ড্রয়িং হবে না, খেলাধুলো হবে না, ধীর স্থির হবে না, সাকসেস হবে না, তাহলে এতগুলো না। এবার আপনি যতক্ষণ, আপনি মানে যতবারই ওই না গুলোকে দেখবেন না, আপনার কন্ট্রোল আপনার হাতে থাকবে, আপনার জেদ চেপে যাবে, আপনার ফোকাসটা পারফেক্ট হবে যে এইগুলো না বলেছে তো আমার বাচ্চার ক্ষেত্রে, আমি এইগুলোকে সব হ্যাঁ করে দেখাবো। তাহলে ওর রাগ আপনার পজিটিভ এনার্জিকে গ্রো করলো। আর আপনি যদি তার সঙ্গে ঝগড়ায় লেগে যান, তাহলে তো আপনি সবকিছু স্বীকারই করে নিলেন, তাহলে আপনিও বুঝে নিলেন যে আপনার বাচ্চার কিছু হচ্ছে না, দরকার নেই, আমার দরকারই নেই সেই জায়গায় মাথা দিয়ে, আমি প্লেন ফোকাস করব। অর্থাৎ একটা একটা করে নাকে যখন আপনি হ্যাঁতে পরিবর্তন করবেন, আপনি জিতে গেলেন, তখন আপনি জিতে গেলেন। তখন যারা না বলেছিল, যারা ফোকাসকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখন তারাই চুপ। এইটা কেন আমি বলতে পারছি, পুরো প্রবলেমটা আমার সঙ্গে ঘটেছিল বলে। আমার লাইফ, আমার ক্ষেত্রে, আমার পরিবার প্রত্যেকেই, আমার ফ্যামিলি বাহান্নবর্তী পরিবার বলা যেতে পারে, যেখানে মামার বাড়ির সংখ্যাটাই বেশি, প্রত্যেকেই অ্যাভারেজ ধরে নিয়েছিল যে আমার কিছু হবে না। আমার, কারণ আমি পড়াশোনা করতাম না, খেলাধুলো করতাম, এর আগেও ভিডিওতে বলে খেলাধুলো করতাম, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন রকম কাজ করতাম। আমাকে সবাই বলতো এ পড়াশোনা হবে না, কিছু হবে না, হয়তো বাজারে ফল বিক্রি করবে বা আনাজপত্র বিক্রি করবে। তখন হয়তো বুঝিনি, একটা সময়ের পর যখন আমি বুঝলাম যে এদের সঙ্গে সরাসরি আমি যদি রাগ দেখাই না, যারা যারা আমাকে বলেছে, আমি যদি রাগ দেখাই না, তাহলে আমি হেরে গেলাম। আমার রাগকে আমি কন্ট্রোল করলাম এবং আমার সেই রাগকে আমি অস্ত্র বানালাম, ফোকাস করলাম আমার কাজে। কাজ মানে আপনাদের সামনে আমি যে বসে আছি লাইফ কোচ হিসেবে, লাইফ কোচ, সাইকোলজিক্যালি সার্টিফিকেট আমার কাছে আছে, হোলিস্টিক কগনিটিভ সার্টিফিকেট আমার কাছে আছে, যোগা সার্টিফিকেট আছে, বডি ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট আছে, মেন্টাল হেলথ এর সার্টিফিকেট আছে। প্রত্যেকটা পড়াকে আমি কমপ্লিট করেছি এবং একটা এখনো পড়ে যাচ্ছি, এখনো কিছু বিষয় নিয়ে আমি রিসার্চ করে যাচ্ছি সাইকোলজিক্যালি, এবং তার মধ্যে যে সাইকোলজিক্যালি রিসার্চগুলো আমি করেছি তার মধ্যে থেকেই এই কথাগুলো আমি বলতে পারছি। তাই রাগকে আমাকে কি করতে হবে, অস্ত্র বানাতে হবে। রাগকে ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলবো না। আর মাথায় রাখবেন যে ঝামেলার মধ্যে আপনি যদি জড়িয়ে পড়েন না, আপনার যেটাই বললাম যে ন্যাচারাল ভাবে যেটা হয়, ফিটনেসের অভাব, মেন্টাল হেলথের অভাব, শরীরে একটা অসুবিধা হবে, তারপর আপনি যে রাগটা আপনি বাচ্চাদের সামনে ঝগড়া করছেন সেটা কনভার্ট হবে ওদের মধ্যে, এবং হয়তো কিছু কারণবশত সেটা কনভার্ট হবে। অনেক সময় রাগকে কন্ট্রোল করা যায় না, হতে পারে সেটা কন্ট্রোলের বাইরে চলে, তখন আপনি চুপ থাকুন। চুপ থাকাটা ইজ দ্য বেস্ট পলিসি। যদি একান্তই নয়, আপনি ওখান থেকে স্কিট করুন, সেটাও বেস্ট পলিসি। কিন্তু সরাসরি যদি আপনি বলবেন যে তাহলে কেউ অন্যায় বললে সেখান থেকে কি চুপ থাকবো, সেখান থেকে কি বলবো, আপনাকে আমি একটা অস্ত্র দেখিয়ে দিচ্ছি, একটা অস্ত্র হচ্ছে ব্রহ্মাস্ত্র। আপনাকে প্রচুর মানে প্রচুর রাগে সব আগ্রাম বাগ্রাম কথা বলে দিই যে, আপনি ভাবছেন যে আমি এই রাগে, এই যে কথাগুলোকে, এই যে বাজে কথাগুলোকে আমি হিল করব কি করে, মাথা দিয়ে বার করবো কি করে, তার একটা ব্রহ্মাস্ত্র হচ্ছে এটা, আমি ইউজ করছি এখন, প্রচুর কাজে লাগছে আমার। কেন কাজে লাগছে আমি একটুখানি ছোট একটা গল্প বলছি। আমি জাস্ট বলে দিচ্ছি থ্যাংক ইউ। গল্পটা পেছনে, আমি ম্যাক্সিমামই সময় সাইকেল চালাই, গাড়ি চালাই না, গাড়ি নেই, সাইকেল চালিয়ে যখন আসি বিভিন্ন রকম রাস্তা দিয়ে, সেখানে অটোওয়ালা আছে, টোটোওয়ালা, বিশেষ করে টোটোওয়ালাদের সঙ্গে ঢাকা পাকা তারাই মারে, মানে আপনারা তো জানেন ভালো করে, টোটোগুলো এদিক ওদিক থেকে ঢুকে যায়। আমি দাঁড়িয়ে আছি বা সাইড দিচ্ছি, টোটোওয়ালা ঢুকে, তুমি দেখতে পাচ্ছ না, এই পাচ্ছ না, পাচ্ছ না, হ্যাঁ কেমন ভাবে রাস্তা চালাচ্ছে বলো,
এত কথা বলে দিল, আমি যদি তার সঙ্গে মুখ লাগাই, আমার দোষ, তোমাদের দোষ, তোমরা তো টোটোটাকে ঠিক করে চালাও না, আমি তো আমার সাইড দিয়ে যাচ্ছি, তোমাকে ওভারটেক করার কি দরকার আছে, আমি যদি এরকম ঝগড়া জাতি যাই, তাহলে আমার এনার্জিটা লস হবে এবং সেই এনার্জি লসের জন্য আমার ক্ষতিটা বেশি হবে। আমি তো দাদা বললাম, থ্যাংক ইউ দাদা, আপনি আমাকে স্মরণ করিয়ে দিলেন যে আমি ভুল দিকে যাচ্ছি। তখন সে ভাবলো যে বাবা এই কি হবে, সে আর কোনো কথাই আমার সঙ্গে বললো না। কিন্তু আমি জানি প্রবলেমটা আমার না, প্রবলেমটা আপনার। আমি এখন এটাকে ইউজ করছি, প্রচুর ইউজ করছি, এবং এত ইউজ করছি এবং এতে দেখলাম যে আমার মেন্টাল পজিটিভ এনার্জিটা আরো গ্রো হচ্ছে, আরো বেটার হচ্ছে। এবং পজিটিভ এনার্জি গ্রোথ আর একটা ফর্মুলা হচ্ছে এই আপনাদের সঙ্গে লাইভ করা। এটা আমার কাছে না পজিটিভ এনার্জি। আপনারা বলবেন কি বলছেন স্যার, এটা পজিটিভ এনার্জি? ইয়েস, এটা কেন পজিটিভ এনার্জি জানেন? আমি এর আগেও লাইভে বলেছি যে আপনাদের সঙ্গে যে সরাসরি কথা বলতে পারছি, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি। এবং এই জন্য আমি খুব চার্জ আপ থাকি, যে আমি সকালবেলা ফার্স্ট অফ মর্নিং উঠে বিভিন্ন রকম কাজকর্ম করার, আফটারনুনের পর বিভিন্ন রকম কাজকর্ম করার পর ইভিনিং এর পর খুব চার্জ আপ থাকি। না, আমাকে লাইভ করতে হবে, 10টা থেকে আমাকে লাইভ করতে হবে, আপনাদের মতো কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, তাদের সঙ্গে কথা বলবো ডিরেক্টলি। হয়তো আপনারা কথা বলতে পারছেন না, সেটা ঠিক আছে, সেটা হাত জোর করে ক্ষমা চাইছি, কি করবো, সবাই মিলে তো কথা বললে একজনের কথা শোনা যাবে না। যেটা আমি প্রথমে বললাম যে আমার কথা শুনতে গেলে আপনাদেরকে চুপ থাকতে হবে, আর আপনাদের কথা শুনতে গেলে আমাকে চুপ থাকতে হবে। আমি আপনাদের কথা শুনতে রাজি, হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই শুনবো, কথোপকথন তো হবেই। তাহলে এই জিনিসটা অনেক বেশি না নিজেকে বুস্ট করে। আমি প্রতিদিনই বলছি একটা চ্যালেঞ্জের মুখে আপনারা নিজেদেরকে দাঁড় করান, যে কোনো একটা চ্যালেঞ্জের মুখে চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, আজকে ভেবেই আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, নাহলে মাইন্ডের লেভেলে আপনারা সবাই মৃত হয়ে যাবেন। আপনি যদি পার ডে একটা করে চ্যালেঞ্জকে নিজের সামনে নিয়ে আসেন, বিশেষ করে লাইফ চ্যালেঞ্জকে যদি সামনে আনেন না, তবে একটা বেঁচে থাকার তাগিদ পাবেন। নাহলে কিন্তু ওই যে ফিল্ডেই থাকবে না কেন, আপনার ভাবেন কি আছে, আরে বাবা আমি তো এই ফিল্ডে আছি, আমার তো কোথায় তো অর্থ আসছে। মাইন্ডের লেভেলে আপনি ফ্রি, তো মাইন্ডের লেভেলে কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝট নেই, লাইফ পিসফুল চলছে। যদি কেউ একজন বলে যায় যে আমার লাইফ খুব পিসফুল চলছে, আমি ভাই মানে মাইন্ডের লেভেলে ফ্রি আছি, আমার কোনো টেনশন, যে কথাটা বলি টেনশন নেই, সব ঠিক আছে, সেটাও কেউ বলতে পারবে না। কারণ চ্যালেঞ্জ নেবার মতো তার কাছে ক্ষমতা নেই, চ্যালেঞ্জকে একসেপ্ট করার মতো ক্ষমতা নেই যে আমি চ্যালেঞ্জকে একসেপ্ট করবো। আমি তো বলছি যে আমি চ্যালেঞ্জ দেবো, যদি আপনারা একসেপ্ট করতে হয়। আমার চ্যালেঞ্জ বিভিন্ন সময় আমি বিভিন্ন রকম ছোট ছোট চ্যালেঞ্জের একসেপ্ট করি, বিভিন্ন রকম চ্যালেঞ্জ দেখি না কি হয়। রাগ, এটাই তো বললাম, রাগ হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটাকে যদি আপনি কন্ট্রোল করে নিয়ে পজিটিভ এনার্জিকে গ্রো করেন, এর থেকে বেটার কিছু হবে না, এর থেকে বেটার কিছু হতে পারে না। কারণ এটা হচ্ছে এমন একটা অস্ত্র, যে অস্ত্রটা আপনি প্রয়োগ করবেন না, কিন্তু অন্যজন যখন আপনার কাছে প্রয়োগ করবে না, সেই প্রয়োগ থেকে আপনি পজিটিভ এনার্জিটাকে আপনার দিকে নিয়ে নেবেন, আর সেই পজিটিভ এনার্জি আপনাকে পজিটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে জুড়ে দেবে। আমি কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, একটা একটা করে ভিডিও আসবে পরে, এবং আমি বলেছি যে আমি রিভিউ করব আলটিমেটলি। আমি আরেকবার বলেও দিই এখানে, জাস্ট রিভিউটা, এই যে আমি 1 মাসের উপর আমার লাইফ হয়ে গেছে, এখানে আমি হয়তো শনিবার দিন করবো বা রবিবার দিন করব। সেই রিভিউতে আপনারা যারা যারা আমার সঙ্গে প্রতিদিন লাইফে আসেন, তারা জুড়ে গেছেন একটা চক্রের মধ্যে। 8টা জিনিস সেখান থেকে বেরিয়ে এসেছে। সেই 8টা জিনিস কি কি, সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো। হয়তো সেখানে হয়তো 6জন বলছি, 6টা সার্কেল আপনারা কমপ্লিট করেছেন, 2টো হয়নি। যখন যে 8টা কমপ্লিট করে ফেলেছে, আমি তাদেরকে বলে দিচ্ছি, আপনারা নিজেরাই চিন্তা করুন। আমি যখন সেই 8টা রিভিউ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা নিজে মেলাবেন আমার সঙ্গে। আমার এই 8টা রিভিউ কমপ্লিট করার পর আমি অনেক বেশি চার্জ আপ হয়ে আছি। যে জিনিসটা আমি পেয়েছি, সেই জিনিসটা যদি আমার সঙ্গে আপনারা পেয়ে যান, অনেক বেশি বেটার হবে। ওকে, যাই হোক, মোটামুটি রাগ নিয়ে যেটুকুনি আপনাদের বোঝাতে পারলাম, যেটুকুনি গল্পের আকারে বোঝাতে পারলাম, যদি এখান থেকে আপনাদের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগার কথা বলবো, খারাপ লাগলেও বলতে হবে, খারাপ ভালো যাই লেগে থাকুক না কেন, যদি কাজে লাগে, তাহলে আমি আশা করব আমার এই কথাগুলো সার্থক হবে। লাইফে শেষ করার আগে তো যেটা আমি করে থাকি, যে আমাদের ভগবানের কাছে আজকের কৃতজ্ঞতা স্বীকার, সেটাই করবো। আপনারা যারা নতুন আছেন বা যারা করছেন, আমার সঙ্গে একটু জয়েন করতে পারেন, এমন কিছু শব্দ না, হোপ নতুন একটা টেকনিক, সেই টেকনিকটাকে ইউজ করবো। আই এম সরি আজকের দিনের জন্য, যে যাদেরকে আমি আমার অজান্তেই বা জেনে আমি কষ্ট দিয়েছি। সেটা প্রকৃতি হতে পারে, জীবজন্তু হতে পারে, কীটপতঙ্গ হতে পারে, মানুষজন হতে পারে,
সবকিছু জিনিসই হতে পারে, যাদের মধ্যে প্রাণ আছে সেই সকল মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। আমি দুঃখিত সেই কারণে যে যাদেরকে আমি জেনে বা অজেনে অজান্তেই আঘাত করেছি, সেটা প্রকৃতি, মানুষজন, যা কিছু হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আজকের দিনটা খুব ভালোভাবে শুরু করতে পেরেছি বলে। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি আমার পরিবারকে সুস্থ রেখেছো, সুরক্ষিত রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি সকল দিক থেকে আমাদেরকে সুরক্ষিত রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি প্রকৃতির যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং যে যে গ্যাসগুলো আছে তার সমতা বজায় রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি দিন ও রাত্রির যে ফর্মুলা, অর্থাৎ বার্ষিক গতি এবং আর্নিক গতির যে ফর্মুলা, সেটাকে মেনটেন করছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমাদের সকলের মধ্যে আছো। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে আমরা সকলে তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে ফিল করতে পারছি, তোমাকে অনুভব করতে পারছি, এবং সেই অনুভূতির শক্তিগুলো দিয়েই আমরা আমাদের ভেতরে যে নেগেটিভ শক্তি, অর্থাৎ যে শক্তিগুলো আমাদেরকে দুর্বল করে দেয়, যে শক্তিগুলো আমাদের ক্ষতি করে, সেই শক্তিগুলোকে দমন করার রাস্তা তুমি আমাদেরকে দেখাচ্ছ। তার জন্য তোমাকে আমরা ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স। এইটুকুনি আজকের লাইফের। এবং যদি আজকের লাইফ আপনাদের কাছে নতুন কিছু ক্রিয়েট মনে হয়, যে নতুন কিছু পেলাম, অবশ্যই তো সেগুলো শেয়ার করেন। নতুন করে কিছু বলবো না যে শেয়ার করতে হবে বা শেয়ার করবেন বা আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সেটা আপনাদের চয়েস। আমি কখনোই বলবো না যে আমার চ্যানেলকে বেশি করে সাবস্ক্রাইব করুন। চয়েসটা আপনাদের ক্ষেত্রে, আপনারা কি করবেন। আমি বারবার একটা কথা বলি যে আপনাদের কথাগুলোই আমি বলছি, আমার নিজস্ব যে কথাগুলো আমি বলছি সেগুলো সবই আপনাদের ভেতরকার কথা। আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা জুড়ে গেছে এইভাবেই। অনেক মানুষের সঙ্গে সম্পর্কটা এইভাবেই জুড়ে। আপনারা ভালো বলে, আপনারা হয়তো আমাকে ভালো বলছেন, কিন্তু আমি ভালোর থেকেও আপনাদের ভেতরে ভালো মানুষগুলোকে সবসময় আমি দেখতে পাচ্ছি। তাই আপনারা ভালো বলতে পারছেন আমাকে। তাই আপনাদের ভালো মানুষগুলোকে নিয়েই একটা ভালো, সুন্দর, সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যই আমরা এগিয়ে যাব সবাই মিলে। আমার একার দায়িত্ব আমি বলবো না যে আমি সবকিছু করবো, আপনাদেরকে সঙ্গ নিয়েই আমি এগোবো। আমি বারবার বলছি, একটা ফুল, অর্থাৎ আমি যদি একটা ফুল হই, আপনারাও সেই ফুলের প্রত্যেকটা একটা করে অংশ। সবাই মিলে যদি আমরা এগোই, সবাই মিলে যদি কাজটা করি, খুব ভালো লাগবে। যা কিছু ক্রেডিট, যা কিছু সাফল্য সব আপনাদের, আমি উপলক্ষ মাত্র। এই বলে আজকের লাইফ আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, ভালোভাবে ঘুমোবেন, সুরক্ষিত থাকবেন। কাল ফার্স্ট অফ মর্নিং খুব এনার্জেটিক ভাবে শুরু করবেন, এই আশা রেখে শুভরাত্রি বলে আজকের লাইফ শেষ করছি। কাল নতুন আবার একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ফর ইউনিভার্স।